সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। গণ অভ্যুত্থানে যে সুযোগ এসেছে তা যথার্থভাবে কাজে লাগানোর আহ্বান। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বিচারের শুদ্ধতার জন্যই রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রাখা হয়নি ট্রাইব্যুনাল অধ্যাদেশে। ব্যাখ্যা আইন উপদেষ্টার। কিছু ক্ষেত্রে থাকবে আপিলের সুযোগও। বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। রাজধানীতে দ্বিতীয় দিনের মতো ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সড়ক অবরোধ। নারী কর্মীর মৃত্যুতে চন্দ্রা রবিনগর এলাকায় আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল ৮টায় সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তাকে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানায়। একই সাথে বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে শিখা অনির্বাণ চত্বরে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে শিখা অনির্বাণে পৌঁছালে ৩ বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। এরপরই সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 8:15 নাগাদ শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় তাকে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। একই সাথে বিউগলের করুণ সুর বেজে ওঠে শিখা অনির্বাণ চত্বর জুড়ে। প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা জানান। এ সময় শিখা অনির্বাণ চত্বরে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এর আগে সেনানিবাসে পৌঁছালে 3 বাহিনীর প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানান তিনি। ছাত্র জনতার আন্দোলনের ফলে যে সুযোগ এসেছে তা যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এই সরকার সাম্য এবং মানবিকতার ভিত্তিতে দেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। সকালে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরসূরিদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বলেন, বীর মুক্তিযোদ্ধারাই দেশের শ্রেষ্ঠ সন্তান, কারণ তাদের জন্য দেশ স্বাধীন হয়েছে। এসব বীর শহীদদের আত্মত্যাগকে জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে জানান তিনি। বলেন, সব দেশের সাথে সুসম্পর্ক চায় সরকার। এ সময় বীর শহীদ এবং তাদের স্বজন উত্তরাধিকারীদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে, তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে 1 যুগ পর
আজ সেনাকুঞ্জে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল ৩টা নাগাদ সেনাকুঞ্জের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে বের হবেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার একান্ত ব্যক্তিগত সহকারী ABM আব্দুস সাত্তার। 2009 সালের পর এবারই প্রথম আমন্ত্রণ পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের ২৬ নেতাকে আমন্ত্রণ করেছে সশস্ত্র বাহিনী। মঙ্গলবার রাতে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। বিএনপি প্রধান সবশেষ 2012 সালে সেনাকুঞ্জে গেছেন। 2018 সালে কারাবন্দির পর বৃহস্পতিবারই প্রথম প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন খালেদা জিয়া। সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান। মহানগর দায়রা জজ আদালতে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি তার কাছ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। রাব্বি, শফিক রেহমানের আইনজীবী কি বললেন এরপর এবং তার মামলার বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? দর্শক, এই সরাসরি পরে যাব, তার আগে আমরা একটি রিপোর্ট দেখে আসি। বিচারের শুদ্ধতার জন্যই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের বিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশে রাখা হয়নি, এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনের সময় কথা বলেন আইন উপদেষ্টা। বলেন, সবার সাথে আলোচনা করেই রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। বিচার যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য এটি করা হয়েছে বলেও জানান তিনি। এ সময় আইন উপদেষ্টা বলেন, বিচারের শুদ্ধতার জন্য অধ্যাদেশ আইনে কিছু ক্ষেত্রে আপিলের বিধানও রাখা হয়েছে, তবে সেসব খুব সীমিত আকারে রাখা হয়েছে জানান ডক্টর আসিফ নজরুল। সবাই মিলে চিন্তা করেছে যে এই বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। তো আমি কালকেই বলেছি ভাই, এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। হাইকোর্টের নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানীর বনানী থেকে মহাখালী পর্যন্ত সড়ক অবরোধ করে ব্যাটারি চালিত রিকশা চালকরা বিক্ষোভ করছে। এ ব্যাপারে বিস্তারিত জানবো আমার সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছ থেকে। তিনি আছেন সেই এলাকায়। সবুজ, রিকশা চালকদের দাবিগুলো কি কি সে ব্যাপারে আমাদেরকে জানাবেন এবং তারা কেন আজও অবরোধ করে রেখেছে সড়ক, এবং ভোগান্তির চিত্র তো আপনি দেখছেন এই কারণে রাস্তাঘাটে, সে ব্যাপারে আমাদেরকে জানাবেন। মূলত প্রথমে বলি যে ভোগান্তির কথা, অবর্ণনীয় ভোগান্তি। মূলত 10টার দিক থেকে এখানে মহাখালীর যে রেলগেট, ওই রেলগেটের চারপাশের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং এর ফলে যেটি হচ্ছে এখান থেকে 7 রাস্তার দিকে ছাড়িয়ে গেছে যানজট এবং উল্টো পাশের যেটি বলা যায় এটি বনানী ছাড়িয়ে গেছে। অর্থাৎ এই পথে যারা যাতায়াত করছেন, একমাত্র ফ্লাইওভার দিয়ে যারা যাতায়াত করছেন তারাই যাওয়া আসা করতে পারছেন, কিন্তু এই এলাকায় যারা অফিস আদালত, কারণ সকাল সকাল অফিস আদালতের জন্য বা অফিসের জন্য সবাই বের হয়েছেন, কিন্তু প্রত্যেকেই এই জায়গাটিতে এসে আটকা পড়েছেন এবং এখনো একই জায়গায় তারা দাঁড়িয়ে রয়েছেন। এখানে যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে এই মোড়টির চারপাশে এখনো দাঁড়িয়ে আছে। তাদের মূল যে দাবিটি সেটি তারা যেটি বলছেন যে হাইকোর্টের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করতে হবে এবং তাদের যে এটি রুজির একটি বিষয় রয়েছে, সেই রুজির বিষয়টি বিবেচনা করে তারা বলছেন যে শুধু মূল সড়কগুলোতে তারা যাবেন না, কিন্তু অলিগলি যেগুলো রয়েছে অলিগলিগুলোতে তারা যেন চালাতে পারেন। তাদের যে পরিবার রয়েছে, তাদের যে খাবারের ব্যবস্থা, তাদের যে রুজি সেই জায়গাটির যদি ব্যবস্থা করা যায় তাহলে তারা এই জায়গাটি, অর্থাৎ সরকার বলছে হাইকোর্টের যে রায়টি অর্থাৎ একেবারে নিষিদ্ধ সেই জায়গাটি থেকে সরে আসতে হবে, অথবা তাদের জন্য বিকল্প যে কর্মসংস্থান সেই বিকল্প কর্মসংস্থানের জায়গা তৈরি করতে হবে। এখানে এখনো আন্দোলন চলছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। এই এলাকাটি পুরো ব্লক করে রাখা হয়েছে
গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং পুলিশও আসলে বোঝানোর চেষ্টা করছে এখানে স্থানীয় যারা রয়েছে, বিশেষ করে সাততলা এই জায়গাটিতে যারা রিক্সা চালকরা যারা রয়েছেন তারা সাততলার বস্তির এলাকায় বেশি থাকেন। সেখানকার যারা নেতা রয়েছেন, প্রভাবশালী রয়েছেন, যাদেরকে এই রিক্সা চালকরা মানেন, তাদেরকেও নিয়ে আসা হচ্ছে। তারা বোঝানোর চেষ্টা করছেন। পুলিশ তাদেরকে বুঝিয়ে শুনিয়ে রাস্তা থেকে অন্তত যান চলাচল যেন করতে পারে সেই জায়গাটি চেষ্টা করে যাচ্ছে এবং এর মধ্যে পুলিশ আশ্বাসও দিয়েছে যে আপনারা ভেতরের দিকে অর্থাৎ অলিগলি যেগুলো রয়েছে অলিগলিগুলোতে অটোরিক্সাগুলো যেন চলতে পারে সেই ব্যবস্থা করবেন। কিন্তু এখানে যারা আন্দোলনকারী যারা মাঠে নেমেছেন তারা বলছেন যে এটি মৌখিক কোনো সিদ্ধান্তে আসলে হবে না বা মৌখিক কথায় তারা রাস্তা ছেড়ে দিতে রাজি নয়, কারণ 2 দিন পর তাদের এইভাবে অটোরিক্সা বন্ধ করে হয়রানি করা হচ্ছে। অর্থাৎ কেউ যদি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সার্জেন্টরা নানাভাবে তাদেরকে হয়রানি করছেন, ব্যাটারি খুলে নিয়ে যান, চাঁদাবাজির একটি বিষয়ের কথা বলছেন স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে। এই হয়রানির জায়গাগুলো বন্ধ করতে হবে, অর্থাৎ এটি আদালতের মাধ্যমে তাদেরকে অলিগলিগুলোতে যেন চলতে পারেন সেই সিদ্ধান্তের যে জায়গাটি, সেই সিদ্ধান্তের জায়গাটি আসতে হবে। অর্থাৎ তারা এখন পর্যন্ত যেটি হচ্ছে পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, পুলিশও তাদেরকে আশ্বাস দেওয়ার চেষ্টা করছেন যে আপাতত যেন এই রাস্তাটি ছেড়ে দেওয়া হয়, সেটি পরে লিখিতভাবে বা অন্যান্যভাবে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এই সিদ্ধান্তটি তারা পৌঁছাবেন এরকমটি বলে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন। ধন্যবাদ আপনাকে সবুজ। সিনেমা হলের ভেতরে সিনেমাকে হার মানানোর দৃশ্য চলছে। কোটি কোটি টাকা মূল্যের নকল বই ছাপানোর কাজ। বাজারের মাঝখানে দীর্ঘদিন কিভাবে অবৈধ কারবার চলছে তা পুরোটাই রহস্য। পুলিশের অভিযানে জব্দ করা হয়েছে কয়েক কোটি টাকা মূল্যমানের বই, ছাপানোর সরঞ্জাম। আটক করা হয়েছে 5 জনকে, তবে মূল হোতা পলাতক। প্রকাশকদের দাবি এমন কাণ্ডে বিপুল অঙ্কের মুনাফা বঞ্চিত হয়েছেন তারা। রায়বাজারের মুক্তি সিনেমা হলের প্রবেশ গেটেটি, অর্থাৎ এটি সিনেমা হল যেমন হয় রাতের বেলা ঘুটঘুটে অন্ধকার, এই অন্ধকার গলি পেরিয়ে ভেতরে কি হচ্ছে বোঝার কোনো উপায় নেই। দর্শক, আপনাদের দেখাতে চাই এই সিনেমা হলের ভেতরে সিনেমা বন্ধ, অথচ হলটির ভিতরে কি ঘটে বা কি হচ্ছে সেটি আপনাদের দেখাতে চাই এখন। সিনেমা হল, হল ভর্তি দর্শকের পরিবর্তে সারি সারি বই, বই বানানোর কাগজ, ছাপানোর যন্ত্র। বইয়ের গুদাম নাকি ছাপাখানা, প্রথম দেখায় কোনো কিছুই স্পষ্ট মনে হবার কোনো সুযোগ নেই। খোঁজ নিয়ে জানা গেছে সিনেমা হলের ভেতরে অভিনব কায়দায় কঠোর গোপনীয়তায় এসব বই ছাপানো হয়, আর ছাপানো বই হলের পেছনের এই গেট দিয়ে রিক্সা করে পৌঁছে দেওয়া হয় নির্ধারিত গন্তব্যে। এই বিশাল অবৈধ কর্মকাণ্ডের মূল হোতা মানিক নামের এই ব্যক্তি। পুরো সিনেমা হলটি কয়েক বছর আগেই নিজেই কিনে নিয়েছেন বলে জানিয়েছেন প্রকাশকরা। তাদের দীর্ঘদিনের চেষ্টায় কৌশলে বুধবার রাতে এই কারখানার সন্ধান মেলে। ওনার নাম হচ্ছে মানিক। ওনাকে বাংলাদেশের বইয়ের জগতে মোটামুটি সবাই চিনে এবং ওনার নামে 4 থেকে 5টা মামলাও আছে। এই এক মানিক বাংলাদেশের যত জনপ্রিয় বইগুলো আছে, যত ধরনের জনপ্রিয় বই আমরা মার্কেটে চেয়ে যে হুমায়ুন আহমেদ থেকে শুরু করে এবং ম্যাথের বই, যত ধরনের বই আছে সে সব ধরনের বই কপি করে। 2018 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত আমি কমপক্ষে 4-5 কোটি টাকা বা 3-4 কোটি টাকা মিনিমাম হবেই আমি ক্ষতির সম্মুখীন হয়েছি। যে বইগুলো আমরা ছাত্রছাত্রীদের জন্য আসলে বানাই, এইটার যে কপি তারা হুবহু করতেছে, এটাতে যে ভুল নাই, এটাতে মানে আমরা কিভাবে বলবো আসলে জাতি ক্ষতির সম্মুখীন হচ্ছে। কারখানায় বই ছাপানো থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত একটি চেইন তৈরি করেছেন অভিযুক্ত মানিক। কারখানার শ্রমিকরা জানান মানিককে খুব একটা দেখা যেত না কারখানায়, তবে তিনিই যে এসবের মালিক সেটি জানতেন কর্মচারীরা। 7-8 মাস ধরে এখানে আমরা কাজ করতাম, বানিয়ে লেবার আমি বইটা আগে দিতাম না। তো মানিক সাহেবের আমরা মনে করেন আয়তনা পর আমরা মেহনত লইতাম, মনে করেন আমরা কাজ করি, সপ্তাহটা দিতে হয়। এখান থেকে আমি 1 প্যাকেট মাল নিয়ে ওই কালসিয়া ওই জননীয় যে হারে এই জননীতে আমি বুকিং দিতে নিলাম। তা নিচে নেওয়ার পরে হেরা এসে আমার সেখান থেকে মালটা ধরছে। এখন মাল কি মাল বানায় না বানায় এটা তো আমার দেখার ব্যাপার না, আর জানিও না। এখানে আরেকজন ম্যানেজার ছিল, তো আমি এখন ওই ওনার প্রতিদিন খরচ যেটা কারখানার
ওই টাকাটা আমার থেকে দেয়, প্রতিদিন খরচটা আমি দিই। শুধু বিভিন্ন প্রকাশনী বা লেখকের বই নয়, এনসিটিভি বা সরকারি বইও ছাপানো হতো এই কারখানায়। পুলিশ জানায়, প্রকাশকদের অভিযোগের ভিত্তিতে এই কারখানায় অভিযান চালানো হয়, জব্দ করা হয় কারখানায় পাওয়া সব বই ও ছাপানোর সরঞ্জাম। যে প্রকাশনী যে ভাইরা আছেন তারা বললেন যে তাদের বই সম্পূর্ণ নকল করা হয়েছে বা কপিরাইট করে তারা এখানে সাপ্লাই দিচ্ছে। তো তাদের আসলে আমি যেটা বুঝি যে কপিরাইট আইনে যেটা আছে সেটা হলো যে একজন প্রকাশকের বই আর একজন অনুমতি ব্যতীত সেটা নকল করা অপরাধ। তো সেই আইনি প্রক্রিয়া যেটা আছে সেটা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। প্রকাশকদের অভিযোগ, মালিকের সঙ্গে একটি বিশাল সিন্ডিকেট রয়েছে যারা এমন অপকর্ম করে আসছে দীর্ঘদিন ধরে। তাদের আশ্রয় প্রশ্রয় দাতাদেরও শাস্তি দাবি করে প্রকাশকরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। আজও নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সকাল থেকেই গাজীপুরের চক্রবর্তী এবং জিরানী এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন তারা। শ্রমিকরা জানায়, ভোরে চক্রবর্তী এলাকায় নরবান ফ্যাশনের 2 নারী শ্রমিক রাস্তা পারাপারের সময় দূরপাল্লার বাস তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলে প্রাণ হারান একজন। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে সড়কে নেমে আসেন ক্ষুব্ধ শ্রমিকরা। এদিকে বুধবার জিরানী এলাকায় ওকোটেক্স কারখানার এক শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় আজও অবরোধ করেছে কারখানার শ্রমিকরা। সকাল থেকেই নবীনগর চন্দ্রা সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী। প্রায় 2 মাস বিরতির পর আজ আবারও মাঠে নামবেন সাকিব আল হাসান। আবুধাবি টি10 লিগের উদ্বোধনী দিনে মাঠে নামবে তার দল বাংলা টাইগার্স। রাত 8:45 স্যাম্প আর্মির বিপক্ষে লড়বে তারা। এবার যুক্তরাজ্যে তৈরি স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল ছুড়ে রুশ ভূখণ্ডে হামলা চালালো ইউক্রেন। বুধবার রাশিয়ার অভ্যন্তরে চালানো হামলায় প্রথমবার ব্রিটেনের দেয়া দূরপাল্লার মিসাইল ব্যবহার করল কিয়েভ। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ব্রিটিশ সরকার। একদিন আগেই মার্কিন মিসাইল ATACMS দিয়ে হামলা চালায় দেশটি। রাশিয়ার সামরিক ব্লগাররা নিশ্চিত করেছে স্টর্ম শ্যাডো মিসাইল হামলার তথ্য। তারা জানায়, দেশটির কুরস্ক অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্তত 14টি বিস্ফোরণ হয়েছে এলাকাটিতে। সিরিয়ার পালমিরা শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির গণমাধ্যম বলছে, এতে কমপক্ষে 36 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 50 জন। সামরিক সূত্রের বরাত দিয়ে তথ্যটি জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সংস্থা সানা। জানায়, জর্ডান সীমান্ত এলাকা থেকে হামলা চালায় ইসরায়েলি ফাইটার জেট। তাতে একটি আবাসিক ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। শঙ্কা আরও বাড়তে পারে প্রাণহানি। গাজায় নির্মম আগ্রাসনের পাশাপাশি সিরিয়াতেও নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েল। দাবি, ইরান সমর্থনপুষ্ট গোষ্ঠীগুলোর সামরিক স্থাপনাই তাদের টার্গেট। আবারও আটকে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত আরও একটি বিলে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার নিউ ইয়র্কে প্রস্তাবটির ওপর ভোটাভুটি হয়। নিরাপত্তা পরিষদের স্থায়ী 4 দেশ এবং অস্থায়ী 10 দেশ যুদ্ধ বন্ধের পক্ষে ভোট দেয়। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে বিলটি তুলেছিল নিরাপত্তা পরিষদের অস্থায়ী 10 সদস্য দেশ। অবিলম্বে ও নিঃশর্তে যুদ্ধবিরতি এবং গাজায় সব ইসরায়েলি জিম্মির মুক্তির দাবি করা হয় প্রস্তাবে। যুক্তরাষ্ট্রের সাফাই, যুদ্ধবিরতির বিনিময়ে এখনই জিম্মি মুক্তির কথা বলা হয়নি বিলে। গত বছর 7 অক্টোবরের পর এ নিয়ে নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ওঠে এই প্রস্তাবে। দর্শক, এই ছিল যমুনা নিউজে।